হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথ কিভাবে এই জাতীয়তাবাদকে দেখেছেন, ঠিক আছে, A to Z বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, একদম জলের মতো বুঝে যাবে। তাহলে তোমাদের আগে জানতে হবে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কোথায় এই জাতীয়তাবাদ সম্পর্কে লিখেছেন। তাহলে তোমাদের একটা গ্রন্থের নাম জানতে হবে, সেটা হচ্ছে ন্যাশনালিজম, ঠিক আছে। এই ন্যাশনালিজম নামক যে গ্রন্থ, ঠিক আছে, এই গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয় 1917 সালে। এই 1917 সালে প্রকাশিত এই ন্যাশনালিজম গ্রন্থের মধ্যেই কিন্তু 3টি বক্তৃতা রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন, ঠিক আছে। তিনি যে জাপানের মধ্যে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বক্তৃতা দিয়েছেন আর কি জাতীয়তাবাদ প্রসঙ্গে, এমন 3টা বক্তৃতা কিন্তু জাতীয়তাবাদ প্রসঙ্গে এই বইটির মধ্যে রয়েছে। সেই 3টি বক্তৃতা কি কি তার আগে জেনে নাও যে এই বইটা যখন লিখেন, প্রকাশিত হয়, সেটা কোন সময় তিনি বক্তৃতাগুলি দেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918 সালের মধ্যে, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়, তোমরা জানো যে 1914 থেকে 1918 মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 45 সালের মধ্যে। তাহলে সেটা এখন ধরছি না। তাহলে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন 1916 থেকে 1917 মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে, আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়ে এই জাতীয়তাবাদ প্রসঙ্গে অনেক বক্তৃতা দেন। তাহলে তার যে এই জাতীয়তাবাদ প্রসঙ্গে বক্তৃতা তিনি জাপানে গিয়ে, আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়ে দিয়েছেন, সেই 3টি বক্তৃতা, ঠিক আছে, টোটাল 3টি বক্তৃতা কিন্তু এই ন্যাশনালিজম নামক কি গ্রন্থের মধ্যে সংকলিত রয়েছে। তাহলে সেই 3টি বক্তৃতা কি কি? প্রথম হচ্ছে ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট, ঠিক আছে। একটা হচ্ছে ন্যাশনালিজম একটা ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমে জাতীয়তাবাদ, ঠিক আছে, পশ্চিমে জাতীয়তাবাদ। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনালিজম ইন জাপান, অর্থাৎ জাপানে জাতীয়তাবাদ। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভারতে জাতীয়তাবাদ, ভারতের জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ ভারতে জাতীয়তাবাদ। দেখো এই যে 3টা বক্তৃতা, এই 3টা বক্তৃতার উপর ভিত্তি করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয়তাবাদ প্রসঙ্গে কি বলেছেন সেটা আমরা এখানে আলোচনা করব এই 4টি পয়েন্টের মাধ্যমে, ঠিক আছে। তাহলে তিনি ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিমে জাতীয়তাবাদ, এখানে পশ্চিমে জাতীয়তাবাদ অর্থাৎ যে ইউরোপের যে দেশগুলি ছিল, ঠিক আছে, ইউরোপে যে উন্নত দেশগুলি ছিল সেখানের যে জাতীয়তাবাদ তার প্রসঙ্গে এখানে আলোচনা করেছেন। এখানে পশ্চিমে জাতীয়তাবাদের নেতিবাচক দিক এবং ইতিবাচক দিক দুটাই রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন। তারপরে জাপানে, জাপানের যে জাতীয়তাবাদ, সেখানকার যে জাতীয়তাবাদ, সেখানে নেতিবাচক দিকটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। আর ভারতের মধ্যে যে জাতীয়তাবাদ, অর্থাৎ ভারতে এই পশ্চিমের থেকে, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় ভারতীয়রা শিক্ষিত হচ্ছিল তখন, তার মাধ্যমে কিন্তু ভারতে জাতীয়তাবাদ একটা ইতিবাচক দিক দেখা যায়, তার সঙ্গে সঙ্গে একটা নেতিবাচকও দিক দেখা যায় এই পশ্চিমী জাতীয়তাবাদের। সেটা এখন আলোচনা করব কেন এই পশ্চিমী জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। তাহলে এই 3টি বক্তৃতা এই গ্রন্থের মধ্যে সংকলিত হয়েছে। আর এই 3টি বক্তৃতা তিনি কখন কখন দিয়েছেন? যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, ঠিক আছে, 1914 থেকে 1918 মাঝখানে, সেই সময় 1916 থেকে 1917 মাঝখানে কিন্তু তিনি এই বক্তৃতা দিয়েছেন জাপানে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে। সেটাই কিন্তু এখন আমরা আমাদের পড়তে হচ্ছে।
তাহলে এখন দেখো প্রথম যেটা আর কি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তিনি কিন্তু জাতীয়তাবাদের পক্ষে কোনো কিছু বলেনি, তিনি জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন। আগে তোমাদের জানতে হবে যে জাতীয়তাবাদটা কি। তোমরা জানো যে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক অনুভূতি, যে মানসিক অনুভূতি কি করে, যে একটা জাতিকে আর কি ঐক্যভূত করে রাখে। ঠিক আছে, একটা দেশের মধ্যে একটা জাতিকে ঐক্যভূত করে রাখে, তারা অন্য জাতি থেকে যে আলাদা, এই আলাদা যে অনুভূতিটা সেটা তাদের মধ্যে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাতীয়তা বোধ। তাহলে দেখো, তাহলে প্রথমে যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পশ্চিমী জাতীয়তাবাদ মানবতার আদর্শ নয়, সভ্যতার সংকট। তাহলে পশ্চিমী যে জাতীয়তাবাদ এটা মানবতার আদর্শ নয়, সেটা হচ্ছে সভ্যতার সংকট। কেন বলেছেন? আর একটা কথা মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানবতাবাদ প্রচার করেছেন। ঠিক আছে, মানবতাবাদ, মানবতা, ঠিক আছে, মানবতাবাদ বা আন্তর্জাতিকতাবাদ। তিনি এর পূজারী। ঠিক আছে, মানবতাবাদের পূজারী এবং এবং আন্তর্জাতিকতাবাদের সমর্থক। তিনি এর সমর্থন করেন, মানবতাবাদের, আন্তর্জাতিকতাবাদের। দেখো, মানবতাবাদ এখানে বলতে বোঝায় হচ্ছে এখানে জাতির অপেক্ষায় মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, আর জাতীয়তাবাদে কি বলা হয়, জাতীয়তাবাদে জাতিকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়, যে মানুষের থেকে জাতির স্থান উঁচুতে। কিন্তু মানবতাবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে যে জাতি না, জাতির থেকে মানুষের স্থানই উপরে থাকবে। ঠিক আছে, মানুষের স্থানই প্রাধান্য পাবে। আর আন্তর্জাতিকতাবাদ, এখানে জাতীয়তাবাদ হচ্ছে একটা সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়, যে একটা রাষ্ট্রের মধ্যে মানুষেরা কি করে, যে তাদেরকে ভাবে তারা একটা জাতি, আর তারা নিজেরা একসঙ্গে থাকে, আর অন্য জাতির থেকে তারা যে আলাদা এই মনোভাবটা তার মধ্যে থাকে, এবং তার দ্বারা কি হয়, তাদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হয় না বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে। এই যে অনেকগুলি জাতি আছে পৃথিবীর মধ্যে, অনেক দেশ আছে, অর্থাৎ জাতি রাষ্ট্র। তাহলে প্রত্যেকটা জাতির মানুষেরা নিজের জাতীয়তা বোধ আছে, তাহলে তারা এক দেশের মানুষ অন্য দেশের মানুষের থেকে তারা নিজেরা আলাদা মনে করে, তাদের মধ্যে একটা বিদ্বেষ কাজ করে। দেখো, একটা জাতি রাষ্ট্র প্রত্যেক দেশে কিন্তু একটা কম্পিটিশন হয়। ঠিক আছে, বিশ্বের মধ্যে যে এখন অনেকগুলি দেশ বর্তমান আছে, দেশে দেশে কি হয়, যে কম্পিটিশন হয়, ব্যবসা বাণিজ্যে বা যে কোনো ক্ষেত্রে কম্পিটিশন দেখা যায়। তাহলে এই যে এক দেশের সঙ্গে অন্য দেশের যে সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে না, কম্পিটিশন দেখা যায় তাদের মধ্যে। একজন ব্যক্তি তিনি কিন্তু জাতি রাষ্ট্রের মধ্যেই আবদ্ধ। ঠিক আছে, একটা জাতি রাষ্ট্রের বাইরে তিনি কিন্তু ভাবতেই পারছেন না। আর তার জন্য এই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিরোধিতা করেছেন না, যে আন্তর্জাতিকতাবাদ বিশ্বের সকল মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে উঠবে। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে এটা হচ্ছে, তাহলে পশ্চিমী জাতীয়তাবাদ মানবতার আদর্শ নয়, সভ্যতার সংকট। এর জন্যই বলেছেন, কারণ পশ্চিমে কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কেমন? কারণ ইউরোপে কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু অনেক উন্নত। তাহলে রবীন্দ্রনাথ বলেছেন যে হ্যাঁ, এই দিকটা সব দেশ গ্রহণ করতে পারে, যে জ্ঞান বিজ্ঞানে উন্নত ইউরোপের দেশগুলি, ঠিক আছে, পশ্চিমের দেশগুলি, তাহলে সেই দিকটা নাও। কিন্তু পশ্চিমের দেশগুলি কি করে, যে তারা আর কি সেখানের মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদ দেখা যায়। ঠিক আছে, তারা নিজের জাতিকেই উচ্চ স্থানে রাখে, আর অন্যান্য জাতিকে তারা অন্য দেশে গিয়ে শোষণ চালায়। ঠিক আছে, নিজের আর কি উপনিবেশ স্থাপন করে, যেমন ব্রিটিশ। ঠিক আছে, ব্রিটিশ কি করে, যে 200 বছর ভারতে শাসন করেছিল এবং অন্যান্য জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল। তাহলে এই যে জাতীয়তাবাদ, ঠিক আছে, এটা কিন্তু খুব খারাপ। এটির জন্যই বলছে যে এই জাতীয়তাবাদ হচ্ছে মানবতার আদর্শ নয়, এটা সভ্যতার সংকট, তাই না? নেক্সট হচ্ছে জাতীয়তাবাদ হলো ব্যক্তির দানব মূর্তি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে কি বলেছেন, যে ব্যক্তির দানব মূর্তি, ইভিল হয়ে যায়। কিসের জন্য? যে একজন ব্যক্তি যখন একটা জাতি রাষ্ট্রের মধ্যে থাকে, তখন তিনি শুধু সেই জাতি রাষ্ট্রের কথাই ভাবে, তিনি তার বাইরের যে দেশগুলি আছে, বিশ্বের মধ্যে অনেক দেশ আছে, তার কথা তিনি ভুলেই যান। ঠিক আছে, শুধু নিজের স্বার্থের কথা ভাবেন। ঠিক আছে, তাহলে এর দ্বারাই কিন্তু বলেছেন যে ব্যক্তির দানব মূর্তি এই জাতীয়তাবাদ। বোঝা গেল? তারপর নেক্সট হচ্ছে জাতি নিজেই জাতির বড় শত্রু। তাহলে এখানে জাতি হচ্ছে জাতির বড় শত্রু। কিভাবে? যে যখন জাতীয়তাবাদ, ঠিক আছে, জাতীয়তাবাদ হচ্ছে একটা সংকীর্ণ বা উগ্র যখন হয়ে যাবে, একটা রাষ্ট্র, একটা জাতি রাষ্ট্র, ঠিক আছে, যখন অন্য রাষ্ট্র, একটা শক্তিশালী জাতি রাষ্ট্র অন্য একটা দুর্বল জাতি রাষ্ট্রকে কি করে, যে শোষণ করে। তোমরা ইতিহাস পড়েছো যে সবসময় কি হয়, যে শক্তিশালী যে রাষ্ট্রগুলি আছে
তারা কি করে যে বিশ্বের মধ্যে তাদের আধিপত্য স্থাপন করতে চায়, তারা অন্য জাতিকে শোষণ করে, তাই তো? তাহলে এর জন্য বলছে এক জাতি, জাতি কি হয়ে যায়, জাতি জাতির শত্রুতে পরিণত হয়ে যায়। তাহলে এটাই বলছে জাতি নিজেই জাতির বড় শত্রু হয়ে যায় যখন জাতীয়তাবাদ কাজ করে, যখন একটা দেশের মানুষ শুধু নিজের দেশের কথাই চিন্তা ভাবনা করতে থাকে, অন্য দেশের মানুষজনের কথা একদম তখন ভাবেই না, সবসময় ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থের কথা কিন্তু ভাবা হয়। তাহলে এর দ্বারা কি হয় যে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের শত্রুতে পরিণত হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। তারপরে হচ্ছে জাতীয়তাবাদ মানুষের আধ্যাত্মিক প্রবণতাকে প্রতিহত করে। রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলেছেন যে মানুষের যে স্বাধীন চিন্তা ভাবনা নৈতিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, সেটা প্রতিহত করে এই জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের আর কি চিন্তা ভাবনায় মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, শুধু জাতীয়তাবাদের ভাবনায় যে দেশপ্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর যে দেশপ্রেমী ছিলেন না এটা কিন্তু না, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর দেশপ্রেমী ছিলেন, কিন্তু এই যে সংকীর্ণ জাতীয়তাবাদ, যে নিজের জাতি ভালো অন্য জাতির কথা ভার্মে যায়, ঠিক আছে, বা উগ্র জাতীয়তাবাদ, যে নিজের জাতি শক্তিশালী তাই অন্য জাতির থেকে আর কি নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকো, নিজের দেশ বিস্তার করতে থাকো, অন্য দেশকে শোষণ করো। তাহলে এটা কিন্তু চিন্তা ভাবনা করা আর কি, এই যে ভাবনাটা জাতীয়তাবাদে আসে সেটার বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 4টি পয়েন্টের মাধ্যমে যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের বিরোধী ছিলেন, একদম ভাববে না যে জাতীয়তাবাদের সমর্থক ছিলেন। রবীন্দ্রনাথকে বলা হয় এই জাতীয়তাবাদের ক্রিটিক, ঠিক আছে, সমালোচক। তিনি জাতীয়তাবাদকে নাকচ করে তিনি মানবতাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের সমর্থক ছিলেন। এদের শুধু মনে রাখবে। আর এটা কখন কোথায় লেখা হয় সেটা মনে রাখবে, কোন গ্রন্থের মধ্যে আলোচিত হয়েছে। এখন দেখো যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে যেভাবে দেখেছেন তার যে দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী তার জাতীয়তাবাদের বৈশিষ্ট্যটা কি দেখো। দেশপ্রেম বিরোধী নয়, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন, এর জন্য তিনি কিন্তু দেশপ্রেম বিরোধী নন, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য অনেক কিছু কাজ করেছেন, তাহলে জাতীয়তাবাদের বিরোধিতা করলেও তিনি কিন্তু দেশপ্রেমের বিরোধী নন। তারপরে হচ্ছে আন্তর্জাতিকতাবাদের উপর গুরুত্ব আরোপ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন, কিন্তু তিনি আন্তর্জাতিকতাবাদ এবং মানবতাবাদের, ঠিক আছে, বিশ্ব মানবতাবাদের আর কি সমর্থক ছিলেন। যে বিশ্বের সমস্ত মানুষজন তারা আর কি এক হয়ে, ঠিক আছে, কেউ কাউকে ঘৃণা করবে না, কারোর মধ্যে কম্পিটিশন, ঠিক আছে, একটা জাতির সঙ্গে অন্য জাতির যে কম্পিটিশন সেটা জাতীয়তাবাদের মাধ্যমেই ঘটে। কিন্তু যখন আন্তর্জাতিকতাবাদ ঘটবে, অর্থাৎ একটা বিশ্ব রাষ্ট্রের ধারণা যখন আসবে, চেতনা যখন মানুষের মধ্যে আসবে, তখন কিন্তু মানুষের মধ্যে সেই যে ঘৃণাবোধ এক জাতির সঙ্গে অন্য জাতির সেটা আসবে না, তাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব গড়ে উঠবে। তাহলে তার সমর্থক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে আধ্যাত্মিকতার উপর গুরুত্ব আরোপ। রবীন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিকতার উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন, যে নৈতিক দিক থেকে তারা ভাবনা চিন্তা করতে পারবে, তারা মুক্তভাবে বাঁচতে পারবে, ঠিক আছে, তাদের আত্মশক্তির বিকাশ ঘটবে। এর জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিকতার উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। নেক্সট হচ্ছে বিচ্ছিন্নতাবাদ বিরোধী। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করেছেন, অর্থাৎ জাতিয়ে জাতিয়ে যে সংঘর্ষ হয়, জাতি জাতিতে যে যুদ্ধ হয়, তাহলে এর বিরোধিতা করেছেন। এক জাতি অন্য জাতিকে দেখতে পাচ্ছে না, ঘৃণা, ধর্মের উপর ভিত্তি করে, ভাষার উপর ভিত্তি করে। যেমন পাকিস্তান এবং ইরান, এই পাকিস্তান এবং ইরানের মধ্যে কিন্তু ধর্ম একই, বেশিরভাগ মানুষই মুসলিম, কিন্তু তাদের মধ্যেও শিয়া সুন্নি, এই যে মুসলিমদের মধ্যেও শিয়া সুন্নি যে ভাগটা দেখা যায়, তাদের মধ্যে কিন্তু এটার ভিত্তিতে তারা এক জাতি অন্য জাতিকে দেখতে পারে না, ঘৃণা, ঠিক আছে। তাহলে এই যে ধর্মের উপর ভিত্তি করে, ভাষার উপর ভিত্তি করে তাদের মধ্যে একটা সংকীর্ণ ভাব জন্ম নেয়, এই যে জাতীয়তাবাদ, এটার বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বোঝা গেল যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য কি কি ছিল। তিনি দেশপ্রেমী ছিলেন, দেশপ্রেমের বিরোধী ছিলেন না, তিনি আন্তর্জাতিকতাবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন, তিনি আধ্যাত্মিকতার উপর গুরুত্ব আরোপ করেছেন, তিনি বিচ্ছিন্নতাবাদের বিরোধী ছিলেন। বোঝা গেল? তাহলে আশা করছি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণটা বুঝতে পেরেছো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জাতীয়তাবাদকে দেখেছেন, ঠিক আছে, তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সরকারের বিভিন্ন রূপ। তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই চ্যাপ্টারটি, ঠিক আছে, তৃতীয় নম্বর অধ্যায়, এটা আমি নেক্সট ক্লাস থেকে শুরু করব। দেখা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ক্লাসে। ততক্ষণের জন্য বাই।